আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা এই পর্বে 12 অধ্যায়ের অনুশীলনের একক কাজগুলো নিয়ে কথা বলবো। এই অধ্যায়ের কাজগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে এবং যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করেও থাকি। এই রকমের কাজগুলোই আমাদের এখানে দেওয়া আছে। তো চলো আমরা এগুলো খুব মজার মাধ্যমে আমরা সমাধান করব এবং আমাদের প্র্যাকটিক্যাল নলেজটা আমরা এখান থেকে নিব। তো দেখো, ফার্স্টে এখানে কি বলা হয়েছে। ফার্স্টে এখানে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে পৃথকভাবে বেকিং পাউডার এবং ইস্ট। সো আমরা বেকিং পাউডার এবং ইস্ট দুইটাকেই কাজে লাগাই কি করতে বলো তো? পিঠা, কেক, পাউরুটি ইত্যাদি তৈরি করতে। ময়দা মেখে রেখে দাও। আচ্ছা, কিছু সময় পরে এই ময়দা দিয়ে আলাদা আলাদাভাবে কেক বানাও। দুটি কেকের মাঝে তুলনা করো। কেক দুটিতে কোনো পার্থক্য দেখা যায় কি এবং এর কারণ ব্যাখ্যা করো। সো জাস্ট ব্যাপারটা এরকম যে আমরা ইস্ট দ্বারাও কেক ফুলিয়ে থাকি, বেকিং পাউডার দ্বারাও কেক ফুলিয়ে থাকি। দুইটা পৃথক পৃথক পাত্রে ময়দা নিব, একটার মধ্যে আমরা ইস্ট ব্যবহার করব এবং আরেকটার মধ্যে আমরা বেকিং পাউডার ব্যবহার করব। অবশ্যই উভয় জায়গার কেকই ফুলে উঠবে। আমরা সেখান থেকে দেখে দেখে পর্যবেক্ষণ করব যে ডিফারেন্সটা কি আসলে এই দুইটার মধ্যে। আচ্ছা, এটা ছিল আমাদের প্রশ্ন। এবারে আসো আমরা যাব আমাদের অ্যান্সার প্রসেসে। ওকে, সো দেখো এখানে ফার্স্টে আমরা বিক্রিয়াগুলো দেখব বা বিক্রিয়াগুলো একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমেই দেখো, খেয়াল করো এখানে যে বিষয়গুলো হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, বেকিং সোডা এবং টার্টারিক অ্যাসিড বিক্রিয়া করার ফলে কি কি উৎপন্ন করতেছে? উৎপন্ন করতেছে সোডিয়াম টার্টারেট, কার্বন ডাইঅক্সাইড, পানি। আচ্ছা, আর ইস্টের শ্বসনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, পানি উৎপন্ন হচ্ছে, তাপশক্তি উৎপন্ন হচ্ছে। সো উভয় জায়গা থেকে যে মার্কিং আমরা করব সেই মার্কিংটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা বিক্রিয়া দুটো দেখে নিয়েছি। এবারে আসো আমাদের ডিসিশন যেতে হবে। উভয় বিক্রিয়া থেকে কমন উপাদান কার্বন ডাইঅক্সাইড, যে কার্বন ডাইঅক্সাইডের জন্যই কিন্তু কেক ফুলে ওঠে। কার্বন ডাইঅক্সাইড কেককে ফুলতে সহায়তা করে। আচ্ছা, এবারে আসো আমরা এখান থেকে দুইটা ডিসিশন নিব। নাম্বার 1, এই যে তবে দেখো এখানে লিখছি, তবে দুটি কেকের মধ্যে পার্থক্য লক্ষণীয়। প্রথম জিনিস হচ্ছে সময়। আমরা বেকিং পাউডারের সমন্বয়ে যখন কেক তৈরি করব তখন সময় অনেক কম লাগবে, অর্থাৎ যেহেতু এটা একটা রাসায়নিক বিক্রিয়া, এখানে এই বিক্রিয়াটা একটু দ্রুত হবে। তার মানে কেকটা কি হবে? কেকটা একটু দ্রুত ফুলে উঠবে। দ্রুত কাজটা হবে, বাট কাজটা একটু দ্রুত হবে আর কি, সময় এখানে কম লাগবে। আর ইস্টের যে শ্বসন, আচ্ছা ইস্টের সবাত শ্বসন, এই সবাত শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কিন্তু এটা একটু স্লোলি প্রসেস, এখানে একটু সময় বেশি দরকার। এখানেও কেকটা ফুলবে, বাট এখানে টাইমটা একটু বেশি নেবে। তাহলে যদি আমরা গতির কথা চিন্তা করি, আমরা বেকিং পাউডারের সমন্বয়ে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এইটা একটু দ্রুত হবে, আর ইস্টের সমন্বয়ে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে ইস্টের সবাত শ্বসনের ফলে এইটা একটু সময় লাগবে। দ্যাট মিনস এটা একটু স্লোলি প্রসেস, এটা একটু দ্রুত প্রসেস। গেল এইটুকু। এবারে আসো কার্বন ডাইঅক্সাইড মানে কোন কেকটা আসলে বেশি ফুলবে আর কোনটা কম ফুলবে। এখানে আমরা যদি এই বিক্রিয়াকে লক্ষ্য করি তাহলে দেখা যায় এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে 2 অণু, এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে 2 অণু, আর এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে 6 অণু। তার মানে বলা যায় যে বেকিং পাউডার থেকে যেই কেকটা ফুলবে সে যতটা ফুলবে, মানে ওই কেকটা যতটা ফুলবে, আমরা যদি ইস্টের সমন্বয়ে যদি আমরা কেক ফুলাতে চাই সেই কেকটা বেশি ফুলবে। যুক্তি কি? আমরা পানিকে মার্ক করেছি, পানি হবে না। দেখো আমরা আরেকবার একটু মার্ক করি, এখানে কার্বন ডাইঅক্সাইডকে মার্ক করতেছি, এখানে কার্বন ডাইঅক্সাইডকে মার্ক করতেছি। আচ্ছা, আমরা এটা বলতেছিলাম যে ইস্টের সবাত শ্বসনের ফলে যে কেকটা ফুলবে সে আরও অনেক বেশি ফুলবে। মানে রিজন বা লজিকটা কি? এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে বেশি, এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে 2 অণু। সো যেহেতু কার্বন ডাইঅক্সাইডের সংখ্যাগত দিক বা মোলের সংখ্যাগত দিক যদি বিবেচনা করি, ইস্টের থেকে আমরা বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। সো আমরা বলতে পারি যে ওই কেকটা একটু বেশি ফুলবে, কারণ সেখানে কার্বন ডাইঅক্সাইড বেশি তৈরি হচ্ছে। অন্যদিকে আমরা বেকিং পাউডার থেকে যেই কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, এখানে কার্বন ডাইঅক্সাইডের মোলের সংখ্যা যেহেতু কম, তাহলে এখানের কেকটা একটু কম ফুলবে। সো ওভারঅল তোমরা যদি এই দুইটা বিষয় একদম প্রপারলি ব্যাখ্যা করে দিতে পারো, আশা করতেছি তোমাদের এই রিলেটেড যে প্রশ্নটা ছিল এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা খুব সহজেই করে ফেলতে পারবা। আচ্ছা দেখো, আমাদের কিন্তু এই যে এখানে এই কথাগুলো আমরা বলেছি যে কোনটা আসলে বেশি ফুলবে, কেন ফুলবে, সব কিছু একদম স্টেপ বাই স্টেপ এখানে ব্যাখ্যা করা আছে। সো আশা করতেছি তোমরা সেগুলো খুব ভালোভাবেই অ্যান্সার করতে পারবা। আচ্ছা ওকে, এটাই বলতেছে যে দেখা যাবে যে বেকিং পাউডার 2 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে
এবং ইস্ট ব্যবহারে 6 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আচ্ছা, যেহেতু কেক ফলানোর পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের উপর নির্ভর করে, সুতরাং বেকিং পাউডারের তুলনায় ইস্ট ব্যবহারে কেকটি বেশি ফুলবে। দেখো মেনশন করে দিচ্ছি যে বেকিং পাউডারের তুলনায় ইস্ট ব্যবহারে কেকটা কি হবে, বেশি ফুলবে। আচ্ছা, সম্পূর্ণ পর্যবেক্ষণ শেষে বলা যায় বেকিং পাউডার ব্যবহারে কেক দ্রুত, সো বেকিং পাউডারের পজিটিভ দিক হচ্ছে সেই কেকটাকে দ্রুত ফুলতে সহায়তা করবে, কিন্তু আচ্ছা শক্ত হবে। এবং ইস্ট ব্যবহারে কেকটি ধীরে ধীরে ফুলে উঠবে, কিন্তু বেকিং পাউডারের তুলনায় আচ্ছা বেশি ফুলবে এবং নরম হবে। সো ইস্টের ফলে কি হবে বলতো, নরম হবে, আর বেকিং পাউডার দিলে কেকটা কি হবে, শক্ত হবে। সো এই যে জাস্ট সিম্পল যে ডিফারেন্সগুলো পাচ্ছি আমরা, তো ওই ব্যাখ্যাগুলো আমাদেরকে করে দিতে হবে। আচ্ছা ওকে, সো আমাদের ফার্স্ট লেয়ার থেকে আমরা এই অ্যান্সারগুলো কমপ্লিট করে ফেলতে পারলাম। আমাদের প্রথম কোশ্চেনটা শেষ, একটা কাজ শেষ। এবারে যাচ্ছি আমরা সাবান প্রস্তুতি। এটা আমাদের বইয়ের মধ্যে পুরো প্রসেসটা দেওয়া আছে, আমি জাস্ট একটু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই কথাগুলো বুঝিয়ে দিব। আচ্ছা দেখো এখানে কি বলতেছে, যে তেল বা চর্বির সাথে, খেয়াল করো সাবান কি দিয়ে তৈরি হয়, তেল বা চর্বি। তো তেল বা চর্বির সাথে ক্ষারের বিক্রিয়ায় সাবান উৎপন্ন হয়। উৎপন্ন সাবানের পিএইচ এর মান 7 থেকে কি হবে, 7 থেকে বেশি হবে আর কি। কেন 7 থেকে বেশি হবে, কারণ এখানে একটা সবল একটা ক্ষার ব্যবহার করা হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। সো যেহেতু এটা ক্ষারের পরিমাণটা বেশি, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু নর্মাল ক্ষার না, একটা তীব্র ক্ষার। তো যেহেতু এখানে ক্ষারের পরিমাণটা বেশি নেওয়া হচ্ছে, মানে ক্ষারের পরিমাণ এখানে ব্যবহার করা হচ্ছে, ক্ষার ব্যবহার করা হচ্ছে, অতএব এখান থেকে বলা যায় যে এটার পিএইচ এর মান কি হবে, 7 থেকে বেশি হবে। আচ্ছা উপকরণগুলো কি কি দেখো, আমরা একটা লিস্ট করে ফেলি। আমরা নারকেল তেল নিব, আমরা কস্টিক সোডা কে বলতো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড কস্টিক সোডা। আচ্ছা সোডিয়াম ক্লোরাইড নিব, সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ, বাজারের সাবান এবং কেরোসিন তেল। আমরা বাজার থেকে কিন্তু এক্সট্রা সাবান নিতে হবে এই পরীক্ষণটা করার জন্য। ওকে গেল এটা। এবারে দেখো কি বলছে। আচ্ছা এবারে বলতেছে দেখো যে একটি বুনসেন বার্নারে, আচ্ছা একটি বুনসেন বার্নার লাগবে তাপ দেওয়ার জন্য। কোনটা কোন কাজে লাগবে আমরা সেটা তোমাদেরকে মেনশন করে দিচ্ছি। একটা বুনসেন বার্নার লাগতেছে আমাদের তাপ প্রদান করার জন্য, নাম্বার 1। আচ্ছা 400 ml মাপের 2টি বিকার, আমরা যেহেতু এখানে ক্ষার নিতে হবে, অন্যান্য উপাদানগুলো নিতে হবে, সেই জন্য আমরা 2টি বিকার নিব। একটি বড় পোর্সেলিন বাটি নিব, একটি নাড়ানি কাঠি নিব, একটি স্পেচুলা নিব, একটি মাপাচং নিব, মানে 10 ml আর কি, একটি ফানেল, একটি ফিল্টার পেপার, এই সমস্তগুলো আমরা নিব। আচ্ছা নেক্সট বলছে কি দেখো, নিরাপত্তামূলক সতর্কতা, মানে কাজগুলো যখন করব তখন আমাকে কোন কোন দিকের ক্ষেত্রে আমাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ফার্স্ট অফ অল দেখো যেটা বলতে চাচ্ছে এখানে, আচ্ছা ফার্স্টে বলতে চাচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের গরম অবস্থায় তীব্র ক্ষয়কারক পদার্থ। সোডিয়াম হাইড্রোক্সাইডকে যখন তুমি গরম করবে, ক্ষার এক তো ক্ষার ক্ষয় করে, তার উপর আবার গরম, সো সেটা তোমার যদি স্কিনের কোথাও লেগে যায় এটা অনেক বেশি ক্ষয় করবে। সো এই জন্য খুবই সাবধান থাকতে হবে, কাজেই এটি যেন পড়ে গিয়ে কোনো দুর্ঘটনা না ঘটে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। উৎপন্ন সাবান হাতে বা গায়ে ব্যবহার করা যাবে না, আগেই বলে দিয়েছি উৎপন্ন সাবান হাতে বা গায়ে ব্যবহার করা যাবে না, কারণ এখানে আমরা অনেক কিছু মেনটেন করতেছি না। নর্মালি শিল্প কারখানার ক্ষেত্রে সাবানটা যেভাবে প্রস্তুত করা হয়, আমরা সাবান বানাচ্ছি, বাট তারপরেও কিছু মানে মানে বিপজ্জনক বা বিপদের আশঙ্কা এখানে থেকে যাচ্ছে, বিধায় আমরা এটা ব্যবহার করব না। ওকে এবারে চলো আমরা এখন এখানে যাই, দেখি কি বলতেছে। আচ্ছা এবারে আসো আমরা মূল প্রসেসে যাচ্ছি যে আসলে আমরা কি করব। দেখো ফার্স্টে কি বলছে এখানে, যে একটি, খেয়াল করো বলতেছে যে একটি বিকারে পানি পূর্ণ করে এর উপরে চিত্রের ন্যায় পোর্সেলিন বাটি বসিয়ে স্টিম বাথ প্রস্তুত করতে হবে। আচ্ছা তো আমরা এখন যাচ্ছি সেই চিত্রের কাছে। এই যে এরকম একটা চিত্র, নিচে বুনসেন বার্নার থাকবে, উপরে একটা তার জালির মতো করে রাখা হবে আর কি। তো এখানে দেখো যদিও পানিটা এখানে সম্পূর্ণ ফিল আপ করা হয় নাই, ঠিক আছে, পানিটা যদিও এখানে সম্পূর্ণরূপে ফিল আপ করা হয় নাই, বাট আমরা এটা কীভাবে দেখাতে পারি, এই যে আমরা এরকম দেখাতে পারি জাস্ট এরকম, যে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে আমরা স্টিম বাথ প্রস্তুত করবো, কিন্তু আমরা কিন্তু একটু স্পেস রাখবো, আমরা একটু ফাঁকা জায়গা রাখবো। হ্যাঁ আমরা একটু ফাঁকা জায়গা এখানে রাখবো, বাট এখানে আসলে ওটা দেখা যাচ্ছে না। আচ্ছা ওকে ফাইন, গেল এটা। যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। তো দেখো পরবর্তী অংশে কি বলছে। 2 নাম্বার দেখো, পোর্সেলিন বাটিটিতে, মানে ওইখানে আমরা উপরে যে বাটিটা দেখেছি পোর্সেলিন বাটি, সেখানে কি করা হচ্ছে, সেখানে 5 ml নারিকেল, 5 গ্রাম চর্বি এবং 30 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নিতে হবে। তো 3টা জিনিস আমরা নিব পোর্সেলিন বাটিটিতে, আমরা 3টা জিনিস নিব। নাম্বার 1 5 ml নারকেল তেল, নারকেল তেল না তো 5 ml নারকেল, 5 গ্রাম চর্বি এবং 30 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নিতে হবে।
এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 কি বলছে দেখো, মিশ্রণটিকে স্টিম বাথে 30 মিনিট ধরে ফুটাতে হবে এবং পাশাপাশি নাড়ানি বা কাঠি দিয়ে নাড়তে হবে। সো ওই 30 মিনিট ধরে আমরা ওই স্টিমটাকে গরম করবো, ফুটানোর চেষ্টা করবো আর কি। আচ্ছা, এর সময় তেল চর্বি সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে এক ধরনের আঠালো পদার্থ সৃষ্টি করবে। সো আমরা এই যে নারকেল নিচ্ছিলাম, সে নারকেলটা তাপে গলে গিয়ে তেলে পরিণত হবে এবং এর সাথে কি রয়েছে, চর্বি রয়েছে। তো এরা সবাই কি হবে, দ্রবীভূত হয়ে একটা আঠালো পদার্থ সৃষ্টি করবে। আচ্ছা, নেক্সট আসো কি বলছে। আচ্ছা, 30 মিনিট তাপ দেওয়ার পরে মিশ্রণটিকে কি করতে হবে, 30 মিনিট তাপ দেওয়ার পর মিশ্রণটিকে কি করতে হবে, মিশ্রণটিকে ঠান্ডা করতে হবে। আচ্ছা, ঠান্ডা মিশ্রণটিকে 500 ml সোডিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত দ্রবণ যোগ করে সারা রাত রেখে দিতে হবে। সো খেয়াল করো, আমরা যেই মিশ্রণটি তৈরি করেছি যার মধ্যে নারকেল তেল মানে নারকেল ছিল, তারপরে হচ্ছে কি আছে চর্বি ছিল এবং আর কি ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, তিনটাকে আমরা যে মিশ্রণটা করেছি সেটাকে শীতল করার পর ওই মিশ্রণে আবার 500 ml সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ যোগ করে সারা রাত রেখে দিতে হবে। খেয়াল করো, পরের দিন একটি ফিল্টার পেপার, মানে যেহেতু তোমার এখানে একটা মিশ্রণ তৈরি হয়েছে, এখানে অনেক কিছুই আছে, ফিল্টার পেপারের সাহায্যে মিশ্রণটিকে সেকে পরিস্রুটুকু ফেলে দিয়ে সাবানকে শুকাতে দিতে হবে। অর্থাৎ সেকে আমরা জাস্ট আমাদের যে মূল উপাদান যেটা রাখা দরকার সেই উপাদানটুকু রেখে আমরা বাকিটা ফেলে দিব এবং সেটাকে অবশ্যই শুকিয়ে কি করতে হবে, সাবান প্রস্তুত করতে হবে আর কি। এটাই বলা হচ্ছে যে পরিস্রুটটুকু ফেলে দিলে, মানে তরলটুকু আমরা ফেলে দিয়ে আমাদের যে কঠিন উপাদানটুকু থাকবে সেটাকে আমরা রোদে শুকিয়ে আমরা সাবান হিসেবে প্রস্তুত করে ফেলবো। ব্যস্ত কার্যপ্রণালীগুলো আমরা বুঝতে পেরেছি। আমি আবার একটু বলতেছি, ফার্স্টে আমরা স্টিম নিব, এই স্টিমে আমরা তাপ দিব এবং সেই আমরা পোর্সেলেন বাটিতে রাখবো কি, তিনটা জিনিস, একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, নারকেল এবং চর্বি। দেন তাপ দিব, তাপ দিয়ে শীতল করব, শীতল করে আমরা সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ দিয়ে আমরা পুরো একটা রাত অপেক্ষা করব। পরদিন সকালে আমরা এই যে মানে তরলটুকু ফেলে দিয়ে আমরা যে কঠিন যে শক্ত অংশটুকু থাকবে এটাকে রোদে শুকিয়ে আমরা সাবান হিসেবে তৈরি করব। আর আরেকটা কথা বলা আছে দেখো, যে এই সময় কিন্তু তোমাকে পানি দিতে হবে, এই যে, এবং পাশাপাশি এই সময় তেল বা চর্বি দ্রবীভূত হবে। আচ্ছা, যাই হোক, এখানে পানি দিতে হবে, অর্থাৎ মানে স্টিমের পানি তো কমবে আস্তে আস্তে, বাষ্পীভূত হয়ে যাবে, কমতে থাকবে না। তো ওই সময় আমরা ফাঁকে ফাঁকে এটাকে পানি দিয়ে যাতে করে যেন 30 মিনিট পর্যন্ত উত্তপ্ত করা যায়, ওই পরিমাণ পানি কিন্তু আমরা সেখানে দিব। ওকে, সো আশা করতেছি এই পয়েন্টটুকু তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। এবারে আসো, এখান থেকে তিনটা ছোট ছোট পরীক্ষা আমাকে করতে হবে। নাম্বার 1 পরীক্ষা কি বলছে, যে একটি টেস্ট টিউবের 3 ভাগের 1 ভাগে পানি, খেয়াল করো, একটা টেস্ট টিউবকে 3টা ভাগে ভাগ করো, যার 1 ভাগে কি নিবা, পানি, তৈরিকৃত সাবানের নমুনা নিবা, টেস্ট টিউবটির মুখ বন্ধ করে ঝাঁকাতে হবে এবং লক্ষ্য রাখতে হবে ফেনা উৎপন্ন হয়েছে কিনা। অর্থাৎ আমরা একটা টেস্ট টিউবের 3 ভাগের 1 ভাগে পানি এবং যে সাবানটা তৈরি করছি সেই সাবানের মিশ্রণ নিয়ে আমরা ঝাঁকাবো, এরকম করে টেস্ট টিউবটাকে ঝাঁকাবো, ঝাঁকিয়ে আমরা দেখবো যে আসলে কোনো ফেনা উৎপন্ন হচ্ছে কিনা। এখন ফেনা উৎপন্ন হবে কি হবে না তার উপরে ভিত্তি করে আমাদেরকে কয়েকটা ডিসিশন নিতে হবে। তো আসলে এখন আমরা সেই কথাগুলোই এখন আলোচনা করব এখানে। আচ্ছা, খেয়াল করো এখানে কি বলতেছে। আচ্ছা দেখো, এখানে বলতেছে যে ফেনা উৎপন্ন হয়েছে, তার মানে ঝাঁকানোর পরে আমরা দেখতে পাচ্ছি, আসলে এগুলো তো করে দেখানো দরকার, কিন্তু আমাদের আসলে সেই সুযোগটা নাই, এখানে আমাদের উপকরণগুলো নাই, তাহলে আরো খুব ভালো হতো। ফেনা উৎপন্ন হয়েছে, তাহলে বলা যায় যে পানি এবং সাবানের মিশ্রণ তৈরি হয়েছে। যেহেতু সাবান ফেনা উৎপন্ন করতে পেরেছে, তার মানে কি পানি এবং সাবান একে অপরের সাথে মিশ্রিত হয়েছে। দেখো, সাবান যদি পানির সাথে মিশ্রিত না হয়, শুধু পানি কি কখনো ফেনা তৈরি করবে না, শুধু পানি কিন্তু কখনোই অনেক বেশি ফেনা তৈরি করতে পারবে না। সো 1 নম্বর পরীক্ষাতে আমরা এটা জানতে পারলাম যে ফেনা উৎপন্ন হয়েছে এবং সেখান থেকে ডিসিশন নিব যে এরা পরস্পরের সাথে মিশ্রিত হয়েছে। আচ্ছা, পরীক্ষা নং 2 দেখো কি বলছে। পরীক্ষা নং 2 বলছে যে এরপর টেস্ট টিউবে, মানে আমরা কিন্তু আগেই বলছিলাম যে 3 ভাগের 1 ভাগ আমরা সাবান এবং পানির মিশ্রণ নিচ্ছি, তাহলে আরো 2 ভাগ ফাঁকা আছে। তোমরা এটাকে এইভাবে কল্পনা করতে পারো যে ধরো এই একটা টেস্ট টিউব, এটার এই ধরো 3টে ভাগ, তুমি 1 ভাগে সাবান এবং পানির মিশ্রণ নিছো, তোমার এখন উপরে 2 ভাগ ফাঁকা আছে। এবারে বলছে এবার টেস্ট টিউবে 2/3 মানে 3 ভাগের 2 ভাগ ফোঁটা কেরোসিন যোগ করে ঝাঁকাতে হবে এবং পাশাপাশি পর্যবেক্ষণ করতে হবে, অতঃপর কেরোসিনের গ্রিজ ধরে নিয়ে ফলাফল ব্যাখ্যা করতে হবে। এখন ধরো আমরা যদি একটু পাল্টাই, ধরো আমরা এই সেকেন্ড যে পোর্শনটা আছে, সেকেন্ড পোর্শনে যে রেড কালার করা দেখতে পাচ্ছ, ধরো আমরা এই পোর্শনে আমরা কেরোসিন দিলাম, ধরো আমরা এখানে কেরোসিন দিলাম, ঝাঁকানো মানে ফিল আপ করে এবার আমরা ঝাঁকাবো, আমাদের একটা অংশ তো এখনো ফাঁকা আছে। তো
তো ঝাঁকানোর পরে আমাদেরকে ফলাফল বিশ্লেষণটা করতে হবে। সো তোমরা তো চিত্র দেখে বুঝতেছো 3 ভাগের কিন্তু 1 ভাগ সাবান এবং পানি, আর 1 ভাগে আমরা কেরোসিন দিয়ে পরিপূর্ণ মাত্র করেছি এবং ঝাঁকাচ্ছি। আমরা এখনো ফলাফল নিয়ে কথা বলে নাই, আমাদের এখন কাজ হচ্ছে ফলাফল নিয়ে কথা বলা। ওকে, তো এখন সে ফলাফল কি হতে পারে দেখো কি বলতেছে, যে সাবান পানির মিশ্রণে কেরোসিন যোগ করে ঝাঁকালে পানি ও কেরোসিনের আলাদা আলাদা স্তর তৈরি হবে। কেননা পানিতে কেরোসিন অদ্রবণীয়, পানি একটা পোলার যৌগ, কেরোসিন একটা অপোলার যৌগ, এরা একে অপরের সাথে মিশ্রিত হয় না। আচ্ছা, আর কেরোসিনের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয়, কেরোসিনের স্তর পানির উপরে থাকবে। পানি পোলার আর কেরোসিন অপোলার হওয়ার কারণে কেরোসিন পানির পরস্পর মিশ্রিত হয়নি। এখানে ঘনত্বের একটা কথা বলতেছে, তো এখানে বলতেছে যে কেরোসিনের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হওয়ায়, ঘনত্ব যেহেতু কম, এটা উপরে থাকবে, পানি নিচে থাকবে, মানে কেরোসিনটা উপরে ভাসবে, পানিটা তার নিচে থাকবে আর কি, পানির উপরে কেরোসিন ভাসবে। আচ্ছা, তাহলে এটা গেল একটা সিনারিও। আমরা আরো কিছু সিনারিও এখান থেকে দেখতে পাবো। কি বলছে দেখো, অন্যদিকে সাবান পানির অণু কেরোসিনের অণুর মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করে, তবে কেরোসিনের মতো অপোলার উপাদানগুলোর সাথে এটি কার্যকরভাবে কাজ করে না। তাই সাবান পানি এবং কেরোসিন একটি স্থিতিশীল মিশ্রণে পরিণত করতে পারে না। ব্যাপারটা আমি একটু বুঝাই। যেরকম সাবানটা যেরকম পানির সাথে সহজে মিশে গেছে, কেরোসিনটা কিন্তু পানির সাথে বলো বা সাবানের সাথে বলো মিশতে পারে না। রিজনটা কি? সাবানের কথা বলো বা কেরোসিনের কথা বলো, এটা কেরোসিন একটা অপোলার যৌগ। সাবানের মধ্যে দুইটা যৌগই আছে, পোলারও আছে অপোলারও আছে। মূলত পোলার পার্ট পানির সাথে মিশ্রিত হয়ে ফেনাটা তৈরি করতে পারতেছে সহজে। এখানে কিন্তু এই কথাটাই বোঝানো হচ্ছে। ওকে, সো আমরা আরেকটু সামনে আগাই। দেখো কি বলছে, খেয়াল করো। শুধু ঝাঁকানোর সময়ই ফেনা তৈরি হতে পারে, কিন্তু মিশ্রণ স্থির হওয়া মাত্রই পুনরায় পানি এবং কেরোসিন আলাদা আলাদা স্তর তৈরি হয়ে যাবে। মানে কি ব্যাপারটা বুঝেছি? যখন আমরা ঝাঁকাবো তখন ওই যে যখন আমরা ঝাঁকাচ্ছি তখন কি হচ্ছে, সাবানের অপোলার পার্ট আর কেরোসিনের অপোলার পার্ট মিশে যাওয়ার চেষ্টা করতেছে, আর পানির সাথে মিশে যাচ্ছে সাবানের পোলার পার্ট, একটা মিশ্রণের মতো করে দেখতেছি। বাট যখন আমরা ঝাঁকানো অফ করে দেবো তখন কেরোসিনের ঘনত্ব কি কম, বিধায় পানির থেকে কম, বিধায় কেরোসিন পানির উপরে ভাসবে, তারপরে পানি, সাবানটা একদম নিচে থাকবে। অর্থাৎ তখন কিন্তু ওরকম মানে আলাদা আলাদা একটা স্তর তুমি দেখতে পাবে, যে পানির উপরের লেয়ারে কেরোসিন, তারপরে পানি, তারপরে সাবানের গুঁড়ো গুঁড়ো নিচের দিকে পড়ে থাকবে, একদম সবার নিচে থাকবে আর কি। সেরকম আমরা কেরোসিন, পানি এবং সাবানের ডিফারেন্ট যে স্তর, সেই স্তর আমরা দেখতে পাবো। এটা গেল আমাদের পরীক্ষা নং 2। এবারে আসো পরীক্ষা নং 3। আচ্ছা, পরীক্ষা নং 3-এ কি বলছে, তুমি যে সাবানটা তৈরি করেছো সেই সাবানের পিএইচ এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, তৈরিকৃত সাবানের পিএইচ এর মান নির্ণয় করতে হবে। ওকে, পিএইচ মাপার যন্ত্র পিএইচ মিটারকে সরাসরি সাবান পানির দ্রবণে স্থাপন করলাম এবং রেকর্ডার থেকে আমরা দেখলাম যে এটার মান কত 7.5। অর্থাৎ পিএইচ মিটার থেকে আমরা এটা দেখতে পেলাম, মানে এতক্ষণ যে দ্রবণটা তৈরি হয়েছে সেই দ্রবণের মধ্যে তুমি পিএইচ মিটার প্রবেশ করিয়েছো। এই পিএইচ মিটারের রিডিং নেওয়ার যে জায়গাটা, সেই জায়গা থেকে আমরা দেখতে পেলাম যে এখানে যে ভ্যালু, সেই ভ্যালু কত 7.5, ভ্যালু হচ্ছে 7.5। আচ্ছা, ওকে, গেল এটা গেল আমাদের একটা কাজ। এবারে আসো, 3টা পরীক্ষণ তো করে ফেললাম, এবারে আমরা আরও কিছু কাজ করব। সেই কাজগুলো কি কি দেখো। এবার বাজার থেকে কিনে আনা সাবানের জন্য উপরে 3টি পরীক্ষা পুনরায় সম্পন্ন করলাম। মানে আমরা তো 2টা সাবান নিচ্ছি, একটা হচ্ছে নিজেরা তৈরি করেছি, আর একটা আমরা বাজার থেকে আগে থেকে কিনে এনে রেখে দিয়েছিলাম। আমরা কিন্তু কার্যপ্রণালীর আগে যে উপকরণ, সেই উপকরণের মধ্যে লেখা ছিল একটা পয়েন্ট, যে বাজার থেকে সাবান কিনে আনতে হবে, একটা নিউ সাবান। আচ্ছা, পরীক্ষার ফলাফল পূর্বের পরীক্ষার ফলাফলের সাথে অনেকাংশেই মিল থাকলেও কিছু কিছু ভিন্নতা লক্ষ্য করলাম, তাই নিম্নে এখন তুলনা করলাম। অর্থাৎ আমরা 2টা সাবান, একটা হচ্ছে নিজেরা তৈরি করেছি যেই সাবানটা, এই সাবানের সাথে আমরা সেম কাজটা, মানে এখানে যে 3টা কাজ করলাম, কি কাজ করেছি বলতো? একটা বিকারের 3টা পার্টের একটা অংশে পানি এবং সাবান নিছি, তো আমরা এই বাজার থেকে কিনে আনা সাবানটাও এখানে ইনক্লুড করেছি। তার মধ্যে আমরা কেরোসিন দিয়েছি, দেন ঝাঁকিয়ে দেন আমরা পিএইচ মিটার দিয়ে তার পিএইচটা নির্ণয় করেছি। সো ইত্যাদি কাজটা আমরা বাজার থেকে কিনে আনা সাবানের সাথেও কমপ্লিট করেছি। আচ্ছা, এবারে দেখা যায় জাস্ট 3টা পার্থক্য বা 2টা যে কটা এখানে দেওয়া যায় আমরা সেগুলো এখন উল্লেখ করব। নাম্বার 1, নিজের তৈরিকৃত সাবানে কী হচ্ছে দেখো, সাবান পানির মিশ্রণে কেরোসিন যোগ করে ঝাঁকালে পানি ও কেরোসিনের আলাদা আলাদা স্তর তৈরি হয়। আচ্ছা, আর এখানে কি বলছে যে নিজের তৈরিকৃত সাবানের মতো বাজারের সাবানেও কেরোসিন ও পানির আলাদা স্তর তৈরি হয়। সো এখানে 2টা জিনিসই আমরা সেম পাচ্ছি, যে নিজের প্রস্তুতকৃত সাবানে যেরকমভাবে আলাদা আলাদা স্তর তৈরি হচ্ছে, বাজারের যে সাবান সেই সাবানেও কিন্তু কেরোসিন, পানি
এবং হচ্ছে গিয়া যে এই যে তিনটে জিনিস কেরোসিন, সাবান, পানি, এদের আলাদা আলাদা লেয়ার তৈরি হচ্ছে। সো এখানে দুইজনই সমান, কোনো ডিফারেন্স নাই। সেকেন্ড জিনিসটা দেখো, নিজের তৈরিকৃত সাবানের পিএইচ এর মান নির্ণয় করে দেখা যায় সেটা কত বলো তো, 7.5। আর এখানে কি বলছে, বাজারের সাবানের পিএইচ এর মান আমরা দেখতে পাচ্ছি 8.5। তার মানে বাজার থেকে যে সাবানটা পাওয়া যায় বা বাজার থেকে যেই সাবানটা আনা হয় সেই সাবানের পিএইচ এর মান বেশি। কেন বলো তো, কারণ তারা একটু অতিরিক্ত মাত্রায় ক্ষার যোগ করে, সাবানের মধ্যে তারা অতিরিক্ত মাত্রায় ক্ষার যোগ করে। আমরা যতটা ক্ষার যোগ করেছি তার থেকে বাজারের যেই মানে আমরা যতটা ক্ষার যোগ করে সাবান তৈরি করেছি তার থেকে শিল্প কারখানায় যে সাবান তৈরি করা হয় সেখানে ক্ষারের পরিমাণটা বেশি থাকে। নাম্বার 2। আচ্ছা, গেল দুইটা। এবার আসো 3 নাম্বার পয়েন্টটা দেখো। 3 নাম্বার পয়েন্টে কি বলতেছে যে টেস্ট টিউবে পানি নিয়ে তাতে সাবানের নমুনা যোগ করে ঝাঁকালে ফেনা তৈরি হয়। তার মানে আমরা যেই সাবানটা তৈরি করেছিলাম ঘরোয়াভাবে সেখানে ফেনা তৈরি হচ্ছে। আচ্ছা, আবার নিজের তৈরিকৃত সাবানের মতো বাজারের সাবানেও কি হচ্ছে, ফেনা তৈরি হয়েছে। তাহলে মূলত তিনটা জিনিস বা তিনটা এক্সপেরিমেন্ট আমরা করেছি। বোথ কেসে দুইটা জিনিস সমান পাচ্ছি। একটা হচ্ছে ফেনা তৈরি হয়েছে, আমাদের সাবানেও ফেনা তৈরি হয়েছে, বাজার থেকে কিনে আনা সাবানে ফেনা তৈরি হয়েছে। আমাদের সাবানেও 3টা ডিফারেন্ট লেয়ার পেয়েছি ঝাঁকানোর পরে, বাজার থেকে কিনে আনা সাবানেও 3টা ডিফারেন্ট লেয়ার পেয়েছি। বা ডিফারেন্স, মূল যেই পার্থক্যটা পাচ্ছি যে আমাদের সাবানের পিএইচ এর মান, মানে আমাদের সাবানের দ্রবণ থেকে পিএইচ এর মান এসেছে 7.5, আর বাজারের সাবানের পিএইচ এর মান 8.5। কেন, তারা একটু ক্ষারটা বেশি পরিমাণ ব্যবহার করেছে, বিধায় তাদের পিএইচ এর মানটা বেশি এসেছে। সো আশা করতেছি তোমরা এই সিম্পল যে জিনিসগুলো আছে এগুলো তোমরা বুঝতে পেরেছো। এবং দেখো, একটা জিনিসকে আমি একটু বলি যে এই বিষয়গুলো যখন আমরা করি এগুলো একটা মজার, যে একটা প্র্যাকটিক্যাল জিনিস তুমি করতেছো, একটা প্র্যাকটিক্যাল জিনিস তুমি জানতেছো। সো এটা আসলে তোমাকে ভালো লাগবে, আনন্দ দেবে যে সায়েন্স পড়তেছো, কেমিস্ট্রি পড়তেছো, দৈনন্দিন জীবনে কত কাজে তো আমরা করি, তাই না? সো এগুলো যদি আমরা করতে পারি এটা কিন্তু আমাদের নিজের মন থেকে বিজ্ঞান বলো বা রসায়ন বলো এর প্রতি একটা আগ্রহ যোগাবে আর কি। তো তোমরা এই ভিডিওগুলো দেখবা, বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবা, ক্ষার যদি ম্যানেজ করতে পারো। তবে হ্যাঁ, সকল ক্ষেত্রে আমার একটা অনুরোধ থাকবে যে কেমিস্ট্রির ক্ষেত্রে এই যে আগুন দেওয়া, পোর্সেলেন বাটি ম্যানেজ করা, ক্ষার ম্যানেজ করা, ক্ষারকে হ্যান্ডেল করা, এগুলো তোমরা একটু সাবধানে করবা। আদারওয়াইজ জিনিসটা খুবই মজার, ইন্টারেস্টিং, নিজেকে তখন সায়েন্টিস্ট মনে হবে, নিজের কাছে ভালো লাগবে। আচ্ছা, তো সেই শুভকামনা রেখেই তোমাদের প্রতি আজকে শেষ করতেছি এখানে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।